গ্রাসরুট এডুকেশন। পশ্চিমবঙ্গে যে আসন্ন SLST পরীক্ষাটা হতে চলেছে তার মধ্যে এডুকেশন একটা সাবজেক্ট, যেটা আমি নেব মৌসুমী মণ্ডল, মানে আমি এডুকেশন সাবজেক্টটা তোমাদেরকে নেব। তো এই এডুকেশন সাবজেক্টের কিছু সিলেবাস আছে, সেই সিলেবাসটা আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি। তো যেহেতু এডুকেশন সাবজেক্টটা একটা 11-12 সাবজেক্ট, তো তোমাদের নিশ্চয়ই সবাই মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এই সাবজেক্টের জন্য সবাই বসবে, এবং বিগত 9 বছর পরে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, তো একটু সিলেবাস সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার যে কি আছে সিলেবাসটার মধ্যে। তো সেই সিলেবাসটা আমি জাস্ট পয়েন্ট বলে যাচ্ছি, কারণ আমি এর মধ্যে কিছুটা অংশ তোমাদের আজকে বোঝাবো, সেই জন্য আজকে আমি একটু জাস্ট পয়েন্টগুলো মানে কি কি আছে সেইগুলো আলোচনা করছি। প্রথমে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, দ্বিতীয় হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, historical foundation of education, modern development in Indian education, modern এবার mental health hygiene, measurement of in education, educational statistics। তো আজকে তোমাদের এই যে আমি সিলেবাসটা একটু জাস্ট দেখালাম, তারই কিছু একটা অংশ, একটা ছোট অংশ তোমাদের আজকে আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে ল্যান্ডমার্ক ইন হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন during post independent era with special reference to structure, curriculum, medium of instruction at the primary and secondary stage। সেক্ষেত্রে আজকে তোমাদের আজকে আমি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনটা আজকে জাস্ট একটু আলোচনা করব, মানে আলোচনা করছি। রাধাকৃষ্ণন কমিশন যেটা আমাদের 11-12 SLST সিলেবাসে আছে। তো এই রাধাকৃষ্ণন কমিশন আলোচনা করতে গেলে দেখা যায় যে 1948 সালে যে এটার সময় হচ্ছে 1948 থেকে 49, যেটা স্বাধীনতার পরবর্তী সময় প্রথম শিক্ষা কমিশন বা উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় কমিশন নামেও এটি পরিচিত। এই প্রথম এই বিশ্ববিদ্যালয় কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে সে সময়টা হচ্ছে কমিশনের গঠনের সময়টা হচ্ছে 5ই নভেম্বর 1948। আর এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর এই কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কান্তি সিদ্ধান্ত। এবং এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। সেখানে মোট ভারতীয় সদস্য সংখ্যা ছিল 7 জন এবং বিদেশি সদস্য সংখ্যা ছিল 3 জন। রিপোর্ট পেশ হয়েছে 1949 সালে এবং রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 747। বা সদস্যবৃন্দ রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। এর মধ্যে যে 3 জন ছিলেন ভারতীয় সদস্য, 7 জন। সেখানে সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন ভারতীয় কমিশনের সভাপতি ছিলেন। ডক্টর নির্মলকান্তি সিদ্ধান্ত ভারতীয় কমিশনের সম্পাদক ছিলেন। ডক্টর তারাচাঁদ ভারতীয় সদস্য ছিলেন। ডক্টর জাকির হোসেন ভারতীয় সদস্য ছিলেন। ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার ভারতীয় সদস্য ছিলেন। মেঘনাথ সাহা ভারতীয় সদস্য ছিলেন এবং ডক্টর যে 3 জন বিদেশি সদস্য ছিলেন তার মধ্যে ছিলেন জেমস অ্যান্ড ডাফ বিদেশি সদস্য সংখ্যা, আর্থার মর্গান বিদেশি সদস্য সংখ্যা, জন জেটি গার্ড বিদেশি সদস্য ছিলেন। এবার এই কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য কি ছিল? যে উচ্চশিক্ষার লক্ষ্য আলোচনা করতে গেলে দেখা যায় যুক্ত নেতৃত্ব গঠন, মুক্ত, কারণ একটা এই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে একটা লিডারশিপ, এই লিডারশিপটা গঠন করার ক্ষেত্রে সেখানে যথেষ্ট সেখানে শিক্ষিত হতে হবে এবং সেখানে নিজস্ব একটা জ্ঞান থাকা দরকার, ডানে আমাদের কেউ মানবে না। সেই নির্দিষ্ট এই উচ্চশিক্ষার মাধ্যমেই নেতা তৈরি করা একটা লক্ষ্য। সেই জন্য এখানে কি বলছে? যুক্ত নেতৃত্ব গঠন। তারপর গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, যাতে
সমাজে সবাই নিজের মতামত প্রকাশ করতে পারে, সেটা উচ্চশিক্ষার দ্বারাই সম্ভব। সেই জন্য গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, জ্ঞানের রাজ্য অভিযান, যেটা বলছে জ্ঞানের রাজ্য অভিযান কেন বলছে, যে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থী বিশেষভাবে জ্ঞান অর্জন করতে পারবে, তার ফলে সেই জায়গাটা সমাজ সংস্কারের ক্ষেত্রে, আজকে শিক্ষা হচ্ছে সমাজের একটা হাতিয়ার, সেই শিক্ষার মাধ্যমে জ্ঞান যাতে বাড়ে, শিক্ষিত সমাজ যাতে তৈরি হয়, সেই জন্য জ্ঞানের রাজ্য অভিযান কথা বলা হয়েছে। মানবিক গুণাবলীর বিকাশ, মানবিক গুণাবলী বলতে এখানে উচ্চ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেন মানবিক যে জ্ঞানগুলো, নৈতিক জ্ঞান, মূল্যবোধের জ্ঞান, সেই যাতে জাগ্রত হয়, সেই কথা এখানে আলোচনা, এইসব আলোচনার মাধ্যমে যাতে শিক্ষার মাধ্যমে যাতে শিক্ষার্থীরা আরও বেশি মানসিক দিক থেকে উন্নত হতে পারে, সেই জায়গাটার কথা এখানে আলোচনা করা হয়েছে। চারিত্রিক বিকাশ সাধন, চারিত্রিক বিকাশ সাধন কি? চারিত্রিক বিকাশ সাধন হচ্ছে শিক্ষার্থীরা নিজের শিক্ষার মাধ্যমে তাদের চারিত্রিক উন্নতি সাধন ঘটাবে। সাংস্কৃতিক সংরক্ষণ ও সঞ্চালন, সাংস্কৃতিক সংরক্ষণ বলতে এখানে শিক্ষিত ব্যক্তিরা যখন উচ্চশিক্ষার মাধ্যমে যখন শিক্ষা গ্রহণ করবে, তখন তার সমাজে যাতে তার ঐতিহ্য বজায় রাখতে পারে, তার সংস্কৃতি বজায় রাখতে পারে, সেই দিকে সে নজর রাখবে। ফলে কি হচ্ছে, সে সংস্কৃতি বহন করে চলবে এবং সে ভবিষ্যতে আরও যখন শিক্ষার্থী হবে তাদেরকে শিক্ষাদান করতে পারবে। জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতা বোধের বিকাশ, কারণ এখানে উচ্চশিক্ষার মধ্যে জাতীয় সংহতি বিকাশ সাধন করা সম্ভব এবং আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা সম্ভব। দেশ বিদেশ থেকে বিভিন্ন ছেলেমেয়েরা যখন বিদেশে পড়াশোনা করার সুযোগ করতে, বিশ্ববিদ্যালয় কমিশনের মাধ্যমে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশোনা করবে এবং বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসবে, তারা যেন ঠিকমতো পড়াশোনা করার সুযোগ পায়, সেই জন্য এখানে জাতীয় সংহতি এবং আন্তর্জাতিকতার কথা বলা হয়েছে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মাধ্যমে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার কথা বলা হয়েছে, যেখানে পলিটেকনিক, তারপরে চিকিৎসাবিদ্যা, এই তারপরে কৃষিবিদ্যা, কৃষি শিক্ষা প্রসার যাতে সম্ভব হয়, সেই কথা এখানে আলোচনা করা হবে। উচ্চশিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন কেন বলা হয়েছে, যে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন সম্ভব হবে। প্রাকৃতিক মানব সম্পদ সুষ্ঠু ব্যবহার, প্রাকৃতিক মানব সম্পদ বলতে উচ্চশিক্ষার মাধ্যমে যে মানব সম্পদ তৈরি হবে, সেই মানব সম্পদ দেশের ভবিষ্যতের কারিগর, যাতে সেই মানব সম্পদ ভবিষ্যতে প্রজন্মদের আবার ভালো করে পড়িয়ে সেই রাষ্ট্র যাতে উন্নতি সাধন করতে পারে, ওই জন্য এখানে প্রাকৃতিক মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের কথা বলা হয়েছে, যাতে প্রাকৃতিক মানব সম্পদ যাতে তৈরি করতে পারে উচ্চশিক্ষার মাধ্যমে। পাঠ্যক্রম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রমের কথা বলেছে। এখানে সাধারণ শিক্ষা বলা হয়েছে, সাধারণ শিক্ষা বলতে এখানে বুনিয়াদী শিক্ষার কথা বলা হয়েছে, স্কুল শিক্ষার কথা বলা হয়েছে, কলেজ স্তরের শিক্ষার কথা বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কথা বলা হয়েছে। আর বৃত্তিমূলক শিক্ষা বলতে এখানে বৃত্তিমূলক শিক্ষার মধ্যে অনেকগুলি ভাগ দেখিয়েছে এখানে, যেমন কৃষিবিদ্যা, বাণিজ্য, আইন, শিক্ষাতত্ত্ব, শিক্ষক শিক্ষণ, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, এগুলো সবই এগুলো বৃত্তিমূলক শিক্ষা। কারণ এই যে এগুলো সব হাতে কলমে শেখানো হয়। কৃষি শিক্ষা, চাষাবাদ শেখানো হবে কিভাবে, কি বাণিজ্য, যেটা এমকম করে সবাই এমকম করতে পারবে। তারপরে আইন শিক্ষা, 3 বছরের পরে তারা ইন্টার্নশিপে যাবে। শিক্ষাতত্ত্ব, যেটা টিচার্স ট্রেনিং, যারা শিক্ষা MA পাস করে শিক্ষক শিক্ষণ কলেজ আছে সেখানে শিক্ষা গ্রহণ করতে পারবে। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, এই সব কিছুই এই পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। শিক্ষার মাধ্যম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন শিক্ষার মাধ্যম বা ভাষা সমস্যার সমাধান নিম্নলিখিতভাবে করার চেষ্টা করেছে। যেমন আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করতে হবে। কেন না, আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করার কথা কেন বলেছে, যে শিক্ষার্থীরা যদি তাদের মাতৃভাষায় ঠিক করে পড়াশোনা করতে পারে, তাহলে সে বেশি জ্ঞান অর্জন করবে এবং নিজের ভাষাকে যদি সে ছোটোবেলা থেকে যে ভাষা পড়াশোনা করেছে সেই ভাষায় যদি আজকে সারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে সে বেশি উন্নতি সাধন করবে। হিন্দি হবে সর্বভারতীয় ভাষা। উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে ইংরাজির পরিবর্তে যে কোনো ধরনের ভাষাকে, ভারতীয় ভাষাকে গ্রহণ করতে হবে।
কারণ এখানে আঞ্চলিক ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছে। আঞ্চলিক ভাষায় যখন শিক্ষার্থীরা তার মাতৃভাষাকে প্রাধান্য দিয়েছে, কারণ এই মাতৃভাষার মাধ্যমে ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ বেশি পারবে, কারণ ইংরাজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেখানে সবাই নাও পারতে পারে, কিন্তু মাতৃভাষা সে নিজের ভাষায় যখন পড়াশোনা করবে, উচ্চশিক্ষা করবে, সেই জায়গাতে সে আরও বেশি উন্নতি সাধন করবে। মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত কমিশন ত্রিভাষা নীতির সুপারিশ করেছেন। এই তিনটি ভাষা হলো মাতৃভাষা, আঞ্চলিক বা আঞ্চলিক ভাষা, চলে গেল, বা আঞ্চলিক ভাষা, সর্বভারতীয় ভাষা হিন্দি এবং ইংরেজি ভাষা, যেটা এখনই আমি তোমাদের বললাম যে মাতৃভাষাকে বেশি গুরুত্ব দিয়েছে, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, সর্বভারতীয় ভাষা হিন্দি এবং ইংরেজি। যেখানে পাঠ্যক্রমে এই যে আজকে শিক্ষার মাধ্যমে সে পাঠ্যপুস্তক যখন পড়াশোনা করবে, বইটা যাতে তার মাতৃভাষায় হয়, তার ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা বেশি বোঝার ক্ষমতা থাকবে। বিভিন্ন জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয়ে আসবে পড়তে, বিভিন্ন দেশ বিদেশ থেকে, তারা হয়তো ইংরেজিতে ভাষা পড়ছে, কিন্তু যারা দেশের ছেলে মেয়ে তারা তো নিজের ভাষা যদি না পারে তাহলে তারা কি করে পড়বে? সেই জায়গায় মাতৃভাষার কথা বা আঞ্চলিক ভাষার ওপর বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বিচার করে কমিশন তাদের 4টি শ্রেণীতে ভাগ করেছে। একটা হচ্ছে প্রফেসর, 2 হচ্ছে রিডার, 3 হচ্ছে লেকচারার এবং 4 হচ্ছে ইনস্ট্রাক্টর। এবং শিক্ষক শিক্ষিকাগণ গবেষণায় লিপ্ত থাকবেন এবং শিক্ষার্থীদের গবেষণার কাজে উৎসাহিত করবেন। যেটা আমি বললাম যে বিশ্ববিদ্যালয় কমিশনের উদ্দেশ্য হচ্ছে উচ্চ শিক্ষার বিস্তার, সেখানে গবেষণার কথা আসবে এবং সেখানে গাইড থাকবে। গাইড যাতে উচ্চশিক্ষিত হয় তাহলে তো স্টুডেন্টদের বোঝাতে পারবে। সেই জায়গায় গাইডকে তাহলে সেখানে বেশি শিক্ষিত হতে হবে, বেশি জ্ঞানের গভীরতা থাকতে লাগবে। সেই জন্য এখানে কি বলেছে দেখুন, শিক্ষক শিক্ষিকাদের পদোন্নতি নির্ভর করবে তাদের পাণ্ডিত্য দক্ষতার উপর। যেখানে এই যে প্রফেসর, রিডার, লেকচারার, ইনস্ট্রাক্টর, এখন তো নতুন নিয়ম করে দিয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে প্রফেসর। তো এই ভাগগুলো তাদের শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা তার উপর নির্ভর করে হচ্ছে। সেটা প্রথমেই রাধাকৃষ্ণন কমিশনে কিন্তু উল্লেখ করে দিয়েছে। আজকে সেটা একটু মডিফাইড হয়ে সেখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের অবসর গ্রহণের বয়স 60 হতে হবে, এখন এটা 65 বছর করেছে, কিন্তু যে সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলো এখানে আলোচনা করা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের চাকরি শর্তাবলী, প্রাইভেট ফান্ড, কাজ করার সময়, ছুটি ইত্যাদি স্থির করে দিতে হবে। দলীয় রাজনৈতিক প্রভাব যাতে অযোগ্য ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। তাহলে সেই জায়গাটা কি বলছে, এই যে দেখুন, একে দেখো কি বলছে যে দলীয় রাজনৈতিক প্রভাব যাতে অযোগ্য ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সুযোগ না পায় তাহলে সেটা এখনো চলছে। তাহলে এখানে রাজনীতিটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়নি। টিচারের যে শিক্ষকতার যোগ্যতা, সেই যোগ্যতাটার কথা 1948 সালেই এই কমিশনে বলে দিয়ে গেছে রাধাকৃষ্ণন কমিশন। পরীক্ষা ব্যবস্থা, এই পরীক্ষা ব্যবস্থাটা কিরকম, যেটা এখন চলছে, এই যে নৈর্ব্যক্তিক পরীক্ষা, নৈর্ব্যক্তিক বা রচনাধর্মী না করে নৈর্ব্যক্তিক বা বাস্তুধর্মী করতে হবে, যেটা শর্ট কোশ্চেন, এমসিকিউ, সমগ্র শিক্ষাবর্ষ ধরে কাজের মূল্যায়ন, যেটা এখন চলছে ফরমেটিভ এভলিউশন, যেটা 2 সপ্তাহ অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর যে পরীক্ষার ব্যবস্থা, সেই কথা এই কমিশনেই প্রথমে বলে দিয়ে গেছে। আভ্যন্তরীণ মূল্যায়ন, যেটা ফরমেটিভ এভলিউশন বা শিক্ষাবর্ষ, এই যে এই কমিশন আভ্যন্তরীণ মূল্যায়নের কথাও বলেছে। অভিজ্ঞ পরীক্ষক নিয়োগ, যেটা তার জন্য 5 বছরের কমপক্ষে অভিজ্ঞতা থাকতে লাগবে, যেখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা এক্সটার্নাল যে অ্যাসেসমেন্টগুলো হয় তার জন্য 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এখানেই বলে দিয়ে গেছে
গ্রেস মার্ক বাতিলকরণ, কোনো অনুগ্রহ নম্বরদান করা যাবে না। একটা মার্কস থাকবে, সেখানে গ্রেডেশনের ব্যবস্থা কথা এখানেই বলে দিয়ে গেছে এই পরীক্ষা ব্যবস্থা এই কমিশনে। স্থায়ী পরীক্ষক সংস্থা স্থাপন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী পরীক্ষক সংস্থা স্থাপন করতে হবে। উত্তীর্ণ হওয়ার শর্ত, শিক্ষার্থীদের প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার নম্বর হবে যথাক্রমে 70, 55, 40। তাহলে এখনো এটা মেনটেন করা হচ্ছে, শুধু গ্রেডেশনের নাম্বারগুলো একটু ভাগ করে দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষা এই কমিশনে, রাধাকৃষ্ণন কমিশনে ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। এখানে বলে যে চিত্ত সংযতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে দৈনিক কাজ শুরু করার পূর্বে শিক্ষার্থীরা কিছুক্ষণ নীরবে ধ্যান করবে এবং চিত্ত সংযত করবে। যেটা ধর্মীয় শিক্ষা, যেটা আমাদের স্কুলে এই যে প্রার্থনা হয় বা আমরা বিএড কলেজেও এটা আমরা করি, সকালে যাওয়ার পরে আমাদের প্রথমেই আগে প্রার্থনার ব্যবস্থা, প্রার্থনা করলে কি হয়, মনটা শান্ত হয়। এটা স্কুলে প্রার্থনা করা, এই সিস্টেমটা কিন্তু তাহলে ধর্মীয় শিক্ষা যে জায়গাটা, যেটা রাধাকৃষ্ণন কমিশনই প্রথমে বলে দিয়েছে। প্রথম বর্ষ ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে ধর্মগুরুদের জীবনী পাঠের ব্যবস্থা করতে হবে। ডিগ্রি কোর্সের দ্বিতীয় বর্ষের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থগুলি থেকে সার্বজনীন আবেদনপূর্ণ বাণী আলোচিত করতে হবে। তৃতীয় বর্ষের ডিগ্রি কোর্সের বর্ষে ধর্মতত্ত্বের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা থাকবে। ধর্মদর্শন পাঠের ব্যবস্থা, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ধর্মদর্শন পাঠের ব্যবস্থা করতে হবে। এগুলি রাধাকৃষ্ণন কমিশনে প্রথম উল্লেখ করা হয়েছে। এবার গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এই প্রথম যে স্বাধীনতা পরে যে প্রথম একটা যে কমিশন হলো, এখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব দিয়েছে। কারণ গ্রামের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করার সুযোগ পায়, গ্রামের ছেলেরা যাতে উন্নতি সাধন করতে পারে, সেই জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা এই প্রথম, এই বিশ্ববিদ্যালয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা প্রথম এই কমিশনে বলা হয়েছে। কোনো কমিশনে আর দেখতে পারবে না তোমরা, এই প্রথম এই উচ্চ শিক্ষার যে কমিশন বা উচ্চ বিশ্ববিদ্যালয়ের যে কমিশন, সেই কমিশনে বলা হয়েছে বা রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়েছে। কি বলেছে? এই যে বিশ্ববিদ্যালয় কমিশনের সাংগঠনিক রূপ, যেটা প্রথম থেকেই প্রাথমিক স্তর 4 বছরের বুনিয়াদী শিক্ষা, উত্তর বুনিয়াদী শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা 3 বছরের, কলেজের শিক্ষা 3 বছরের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা 2 বছরের, যেটা একটা সিস্টেম। এই সিস্টেমটা এখনো করা হচ্ছে, এখনো আছে, কিন্তু এটা পুরো মানে আমাদের যে পরীক্ষা পড়াশোনার যে সিস্টেম, একদম সেই জায়গাটা যে পড়ার যে সেই জায়গাটা এই বিশ্ববিদ্যালয় কমিশনে প্রথম উল্লেখ করা হয়েছে। এবার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি কিরকম? আবাসিক বিশ্ববিদ্যালয়, যেটা রেসিডেন্সিয়াল, যেটা এখনো আছে, অনুমোদনের দায়িত্ব, গ্রামীণ সমাজ সংস্কারের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রম, গবেষণার ব্যবস্থা, তথ্য সংগ্রহ, যেটা এখন চলছে সেটাই 1948-49 সালে যেটা অলরেডি এখানে ডিসকাস করা হয়েছে, যেটা আগে যে কথাগুলো, যে সুপারিশগুলো দিয়েছে সেইগুলোই এখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এবার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি, আজকে আমাদের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বোলপুরের শান্তিনিকেতন, যেখানে স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে, যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে এবং বিভিন্ন জায়গাতে দেখো এখানে রেসিডেন্সিয়াল বলতে এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে। আমাদের একটা উদাহরণ আমি বলছি, বোলপুরের শান্তিনিকেতন। এবং এই জায়গাতে কি হচ্ছে, বিভিন্ন নানা দেশ বিদেশ থেকে তারা আসছে পড়াশোনা করতে। এবার আমি কিছু তোমাদের এই যে তোমাদের যে একটা এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে মূল যে বিষয়, তাহলে এই যে আবাসিক বিশ্ববিদ্যালয়, যে তাহলে কি এটা হচ্ছে রেসিডেন্সিয়াল থেকে পড়াশোনা, এটা এখন নতুন, এটা এখন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলছে, কিন্তু এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন রেসিডেন্সিয়াল করে দিয়েছে। কারণ এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা রাধাকৃষ্ণন কমিশন থেকেই এসছে, রাধাকৃষ্ণন কমিশন থেকে এসে। কারণ এই কনসেপ্টটা এখন বিভিন্ন, এখন ইউজিসি এখন নতুন নিয়মে করে দিয়েছে যে ছেলে মেয়েদের পড়ার যাতে আরও সুযোগ পায়, আরও যাতে ফেসিলিটি পায়, মেয়েদের জন্য 6 বছরের গবেষণার ব্যবস্থা করে দিয়েছে, যাতে 1 বছর আরও এক্সট্রা ফেসিলিটি পায়। তারপরে তাদের জন্য ক্যান্টিন, তারপরে তাদের স্টাইপেন্ড, স্কলারশিপ, তারপরে মেয়েরা যাতে আরও এগিয়ে যায় তাদের জন্য মানে বিজ্ঞানের যে সাবজেক্টগুলো সেগুলো আরও বাড়িয়ে দিয়েছে। এই যে কনসেপ্ট, এই সব কনসেপ্ট আমাদের এখন যে কনসেপ্ট এখন
এই যে এই নতুন যে শিক্ষানীতি হয়েছে তার সাথে যদি তুলনা করা যায় আগেরগুলোকেই আরও মডিফাইড করা হয়েছে। তো আজকে তোমাদের যে যে বিশ্ববিদ্যালয় কমিশনটা পড়ালাম বা রাধাকৃষ্ণন কমিশনটা পড়ালাম তার কিছু কোশ্চেন কিরকম আসতে পারে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। যেরকম ভারতীয় স্বাধীনভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, তাহলে আমরা লিখব রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে হয়েছে? 1948 সালের 5ই নভেম্বর। তার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদকের নাম কি? ডক্টর নির্মল কান্তি সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সমস্যা ছিল সদস্য কতজন ছিল? 10 জন, যেটা তোমাদের আমি পড়িয়েছি সেইখান থেকে কোশ্চেন আসছে। দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল? 3 জন। রাধাকৃষ্ণন কমিশন কত সালে তাদের রিপোর্টটি সরকারের কাছে পেশ করেছে? 1949 সালে। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 747। তো নিচের কে রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য নয়? এখানে জন ক্রিস্টি হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য হলেন ওপরে সবাই। নিচের কোনটি রাধাকৃষ্ণন কমিশনের মতো উচ্চশিক্ষার লক্ষ্য? উপযুক্ত নেতৃত্ব গঠন, গবেষণার বিস্তার, গণতান্ত্রিক চেতনা সঞ্চার। তাহলে এটা সবকটি হবে। রাধাকৃষ্ণন কমিশনের কটি গণতান্ত্রিক সমাজ দর্শনের উপর উচ্চশিক্ষার নির্ধারণ করেছে? এখানে কটি হবে? 4টি। রাধাকৃষ্ণন কমিশনের যে 4টি গণতান্ত্রিক সমাজ দর্শনের কথা বলেছেন সেটা কি? সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সম অধিকারের সৌভাগ্য, সবগুলোই হবে এখানে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুযায়ী ত্রিভাষা সূত্রটি কোনটা? মাতৃভাষা, হিন্দি, ইংরাজি। যেটা তোমাদের আমি বললাম যে এরা মাতৃভাষার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষকদের কত ভাগে ভাগ করেছে? 4 ভাগে। রাধাকৃষ্ণন কমিশনের মধ্যে শিক্ষকদের শ্রেণী বিভাগের সঙ্গে নিচের কোনটি সম্পর্কযুক্ত নয়? এখানে কোনটা হবে? এখানে রিডার। ধর্মশিক্ষা সম্পর্কে নিচের কোনটি সুপারিশ রাধাকৃষ্ণন কমিশনের সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে সবকটাই হবে। ধর্মগুরুদের জীবনী নিয়ে আলোচনা, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ থেকে বাণী আলোচনা করা, উপরে সবগুলোই হবে। হচ্ছে না। তারপরে আমাদের শিক্ষা সংক্রান্ত গঠন কৌশলে মাধ্যমিক শিক্ষা দুর্বলতা সংযোগ রেখেছে জরুরি সংস্কারের প্রয়োজন। এটি কোনটি? রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীকে? আবুল কালাম আজাদ। রাধাকৃষ্ণন কমিশনের মধ্যে প্রথম বিভাগের পাশ করতে হলে শিক্ষার্থীদের কত পার্সেন্ট পাতে হবে? 70%। এখন সেটা এখন অনেক মডিফাইড করেছে, যেটা এখন গ্রেডেশন করে দিয়েছে। 60-এর ওপরে হলে A+, B+, A+A, B+B এগুলো করেছে। কিন্তু একটা এখানে এই যে যেটা 70% সেটাই 60-এর ওপরে যে নম্বরটা পাবে সেটাই A+, এইভাবে জিনিসটা করেছে। রাধাকৃষ্ণন কমিশনের মতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হলে কত শতাংশ লাগবে? 55%, যেটা এখনো আছে। তৃতীয় বিভাগে উত্তীর্ণ হতে গেলে রাধাকৃষ্ণন কমিশনের মতে শিক্ষার্থী কত? 40%। রাধাকৃষ্ণন কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার পাঠ্য কত শতাংশ? কত? এখানে 50% হবে। রাধাকৃষ্ণন কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন? 150 জন। অনুগ্রহ নম্বর, গ্রেস বা কোথা বিলোপ ঘটনার কথা কোন কমিশনে বলা হচ্ছে? রাধাকৃষ্ণন কমিশনে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা কোন কমিশনে বলা হয়েছে? রাধাকৃষ্ণন কমিশন। তারপরে NHE কত সালে গঠিত হয়েছে? 1956 সালে। NHE এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল কাউন্সিল রুরাল হায়ার এডুকেশন। রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কত বছরের? 2 বছরের। তো দেখো আজকে যে তোমাদের একটা টপিক নিয়ে তোমাদের বোঝালাম, তো এই ধরনের কোশ্চেনই আসবে। তো আজকে আমি রাধাকৃষ্ণন কমিশনটা তোমাদের যতটা
যতটা পেরেছি আমি বুঝিয়ে দিয়েছি। আবার যখন নেক্সট ক্লাসে আসবো পরের কমিশনটা নিয়ে তোমাদের আলোচনা করব। কারণ এখন তো যেহেতু সময়টা কম, সব কিছুই আমাদের অল্প অল্প করে বুঝিয়ে সেই জায়গাটা পুরোটা কভার করতে হবে।